বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি আপনাদেরকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় শেখাতে যাচ্ছি, সেটা হচ্ছে জ্যামিতি। এই বিষয়টা খুব কম আলোচিত কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ, অর্থাৎ এই বিষয়টা আলোচনা করা হয় কম কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। বিভিন্ন পরীক্ষায় এটা অনেক বেশি চলে আসে। তো জ্যামিতি সম্পর্কে আজকে আমরা মৌলিক এবং বেসিক ধারণার ক্লাসটা করব। তো চলেন শুরু করা যাক। জ্যামিতি এই শব্দটা দুটি অংশে বিভক্ত, আমরা দেখতে পাচ্ছি জ্যা এবং মিতি। ঠিক আছে, তো জ্যামিতি শব্দকে আমরা যদি ভাঙি তাহলে পাওয়া গেল জ্যা। এই জ্যা শব্দের অর্থ হচ্ছে ভূমি, জ্যা শব্দের অর্থ হচ্ছে ভূমি। আর একটা হচ্ছে মিতি, মিতি এই মিতি শব্দের অর্থ হচ্ছে পরিমাপ, পরিমাপ। তাহলে জ্যামিতি শব্দের অর্থ হচ্ছে ভূমির পরিমাপ, অর্থাৎ প্রাচীনকালে যখন ভূমির পরিমাপ করার প্রয়োজন হয়েছিল, প্রাচীন মিশরে সর্বপ্রথম এই জ্যামিতি গাণিতিক ধারণাটা উদ্ভব হয়েছিল। আমি আবার বলছি, জ্যামিতির প্রাচীনকালে যে উদ্ভব সেটা হচ্ছে মিশরে, তবে জ্যামিতি ব্যাপকভাবে বিস্তৃতি লাভ করে। আমরা জানি একজন গ্রিক পণ্ডিত, তার নাম ছিল ইউক্লিডীয়। এই ইউক্লিডীয় তার 13 খণ্ডের একটা ইউক্লিডীয় এলিমেন্টস এই নামে গ্রন্থের মাধ্যমে সর্বপ্রথম জ্যামিতির ব্যাপক বিস্তার লাভ করে। তো জ্যামিতি শিখতে গেলে বেসিক যে বিষয়গুলো লাগবে সেটা নিয়ে এখন আমি আলোচনা করছি। জ্যামিতির জন্য বেসিক যে বিষয়গুলো লাগবে দেখে নেওয়া যাক। প্রথমে যে বিষয় আছে সেটা হচ্ছে বিন্দু। প্রথম যেটা সেটা হচ্ছে বিন্দু, এগুলো আমাদের জানতে হবে। বিন্দুর পরে যেটা আছে সেটা হচ্ছে রেখা, বিন্দুর পরে রেখা, রেখার পরে হচ্ছে রেখাংশ, রেখাংশ, এবং তারপর হচ্ছে রশ্মি। যদিও বিষয়গুলো খুব মৌলিক কিন্তু এগুলো জানতে হবে, জ্যামিতির ক্ষেত্রে এগুলো আমাদেরকে জানতে হবে। বিন্দু কি? বিন্দু হচ্ছে যে কোনো একটি পয়েন্ট, একটি ফোঁটা। এই যে পয়েন্ট বা ফোঁটা, এই পয়েন্ট বা ফোঁটা, অর্থাৎ বিন্দুর শুধুমাত্র অবস্থান আছে, এর কোনো মাত্রা নেই। বিন্দু শুধু অবস্থান, এই যে যেমন ফোঁটা, এর শুধু অবস্থান আছে কিন্তু কোনো মাত্রা নাই। তাহলে এই কথাটা আমি যদি লিখে দিই তাহলে বলতে হবে বিন্দুর শুধুমাত্র অবস্থান আছে, কোনো মাত্রা নাই। বিন্দুর শুধুমাত্র শুধুমাত্র অবস্থান আছে, অর্থাৎ শুধু অবস্থান আছে, শুধুমাত্র না লিখলেও হবে। বিন্দুর শুধু অবস্থান আছে, শুধুমাত্র না লিখি, শুধু অবস্থান আছে। বিন্দু শুধু অবস্থান আছে, অবস্থান আছে। বিন্দু শুধু অবস্থান আছে, কোনো মাত্রা নেই, কোনো মাত্রা নেই। পরীক্ষায় যেটা আসতে পারে যে নিচের কোনটি বিন্দুর বৈশিষ্ট্য, তখন বলতে হবে বিন্দু শুধুমাত্র অবস্থান আছে, কোনো মাত্রা নেই। এরপর হচ্ছে রেখা। রেখাটা কি? এই যে বিন্দু, আমরা একটা ফোঁটা দিয়েছিলাম বিন্দু, এই বিন্দু যদি চলতে শুরু করে, এই বিন্দুটা যদি চলতে শুরু করে, সেটা যেদিকেই চলুক, ওইদিকেও চলতে পারে এদিকেও চলতে পারে, অর্থাৎ ডানেও চলতে পারে বামেও চলতে পারে, এটা হচ্ছে রেখা। অর্থাৎ বিন্দু চলতে শুরু করলে তখন রেখা বলে। তো বলতে পারি আমরা বিন্দু চলার পথকে রেখা বলে। বিন্দুর চলার পথ, চলার পথকেই রেখা বলে। বিন্দু চলার পথকেই রেখা বলে। তাহলে আমরা দুটো জিনিস শিখে গেলাম, দুইটা জিনিস, একটা হচ্ছে বিন্দু, একটা হচ্ছে রেখা। রেখাংশটা আসলে কি? রেখাংশ হচ্ছে এই যে রেখাটা আমরা টানলাম, দুই দিকে দুটি অ্যারো দিলাম, যদি মাঝখানে কেটে দেই এইখানে, তাহলে এই যে এখান থেকে এইদিকে এটা হচ্ছে রেখাংশ, রেখাংশ। আবার এখান থেকে শুরু করে এইটুকু হচ্ছে রেখাংশ। অর্থাৎ একটু ভালো করে দেখা যায় রেখাংশের শুধুমাত্র একটি প্রান্ত বিন্দু আছে, এই যে এখানে, এই যে এখান থেকে শুরু হলো কিন্তু এদিকে চলতেই থাকবে, এটা হচ্ছে রেখাংশ। একটা দিকে, নির্দিষ্ট দিকে রেখাংশ, এটা এটা হচ্ছে রেখাংশ। ঠিক আছে। আর রশ্মি কি? রশ্মি হচ্ছে ওই যে রেখা, এই যে পুরোটা একটা রেখা আঁকলাম, এই রেখার যদি এটুকু কেটে নেই, অর্থাৎ যদি এ থেকে বি পর্যন্ত, এটা হচ্ছে রশ্মি, এটা হচ্ছে রশ্মি। ওকে, তাহলে আমরা চারটা জিনিস শিখলাম, একটা হচ্ছে বিন্দু, একটা হচ্ছে রেখা, একটা রেখাংশ, একটা হচ্ছে রশ্মি। বিন্দু কি? বিন্দু হচ্ছে যার শুধুমাত্র অবস্থান আছে, কোনো মাত্রা নেই। এরপর হচ্ছে রেখা। রেখা হচ্ছে বিন্দু চলার পথ, সেটাকে যেদিকেই চলুক, ডানে বা বামে, যদি অনন্তকাল জুড়ে চলতে থাকে তখন তাকে বলা হবে রেখা। আর রেখাংশ হচ্ছে সেই বিন্দুর মাঝখানে যদি ভেঙে দেওয়া যায়, তার মানে এর মাত্র একটি প্রান্ত বিন্দু আছে, অপরটি নেই। আর রশ্মি হচ্ছে রেখার যে কোনো অংশ কেটে নিলাম, এটুকু কেটে নিতে পারি, এটা একটা রেখাংশ, এটুকু কেটে নিতে পারি, এটা একটা রেখাংশ, এভাবে চলতে থাকবে। ওকে, আরেকটা বিষয় আমরা খুব বেশি ফেস করে থাকি পরীক্ষায়, যেগুলো আমাদের পরীক্ষায় আসে, সেগুলো হচ্ছে কোণ। কোণ আসলে কি? কোণ হচ্ছে যদি একটি রেখার উপরে আরেকটি রেখা তির্যকভাবে মিলিত হয়, তো যে বিন্দুতে মিলিত হয় সেই বিন্দুতে কোণ উৎপন্ন হয়। আমি সহজ করে বলছি, চিত্র দেখাই আমরা। দেখা গেলো এটি একটি, এই যে একটি রেখা আর একটি রেখার উপরে এসে মিলিত হলো,
তাহলে এই দুইটা যে বিন্দুতে মিলিত হলো, এখানে যেটা উৎপন্ন হলো এটাই হচ্ছে কোণ। ঠিক আছে, অর্থাৎ দুটি রেখা পরস্পর যে বিন্দুতে মিলিত হয় সেই বিন্দুতেই কোণ উৎপন্ন হয়। আমি আবার বলছি, কোণ হচ্ছে দুটি রেখা পরস্পরের তির্যকভাবে মিলিত হলে, দুটি রেখা পরস্পরের উপরে তির্যকভাবে মিলিত হলে যে বিন্দুতে মিলিত হয় সেই বিন্দুতে কোণ উৎপন্ন হয়। এখন এই কোণ, তাহলে কোণ কি? কোণের ইংরেজি হচ্ছে অ্যাঙ্গেল। আমি কয়েকটা শব্দ লিখে রেখেছি এখানে। কোণ হচ্ছে অ্যাঙ্গেল, ঠিক আছে। সমকোণ মানে হচ্ছে রাইট অ্যাঙ্গেল। এগুলো ইংলিশের জন্য ইংলিশ ভার্সন লাগবে, কারণ হচ্ছে আমরা যদি ব্যাংকে পরীক্ষা দিতে যাই তাহলে এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই এগুলো লাগবে। তাহলে কোণের ইংরেজি হচ্ছে অ্যাঙ্গেল, সমকোণ ইংরেজি হচ্ছে রাইট অ্যাঙ্গেল, খুব সহজে আমরা এগুলো করে ফেলবো। সূক্ষ্মকোণ হচ্ছে অ্যাকিউট অ্যাঙ্গেল, এরপরে হচ্ছে স্থূলকোণ অবটিউজ অ্যাঙ্গেল, এটা হচ্ছে অ্যাবটিউজ অ্যাঙ্গেল, সরল কোণ স্ট্রেইট অ্যাঙ্গেল, এবং প্রবিদ কোণ হচ্ছে রিফ্লেক্স অ্যাঙ্গেল। এই যে কতগুলো বিষয় আমরা দেখলাম এখানে। তাহলে কিভাবে আমরা চিনব? সহজ কথা হচ্ছে, যে কোনো কোণ সবগুলোই কিন্তু কোণ। সমকোণ কোণ, স্থূলকোণ কোণ, সূক্ষ্মকোণ কোণ, সরল কোণ কোণ, প্রবিদ কোণ কোণ। তাহলে কোণ হচ্ছে এখানে দুটি রেখা তির্যকভাবে আপতিত হবে। এখন এই রেখাগুলোর মানের উপরে ডিপেন্ড করে এদের নাম ভিন্ন ভিন্ন হতে পারে। এই রেখার কোণের মানের উপর ডিপেন্ড করে এদের কি হবে, এদের নামও ভিন্ন ভিন্ন হবে। প্রথমে আমরা যাই সমকোণ কাকে বলে। যদি একটি রেখার উপরে আরেকটি রেখা এমনভাবে আপতিত হয় যে দুটি রেখার মাঝে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়, যদি দুই রেখার মাঝে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয় তখন তাকে বলা হয় সমকোণ। আমি আবার বলছি, যদি একটি রেখার উপরে আরেকটি রেখা এমনভাবে আপতিত হয় যেন তাদের মাঝে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয় তখন তাকে বলা হয় সমকোণ। তাহলে সমকোণ হওয়ার শর্তটা কি? যদি দুটি রেখা একটির উপরে এমনভাবে মিলিত হয় যে যাদের মধ্যে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয় তাকে বলা হয় সমকোণ। তাহলে সমকোণ কাকে বলা হয়? যদি কোনো কোণের মান 90 ডিগ্রি হয় তখন তাকে সমকোণ বলে। তাহলে এখানে এটা হচ্ছে একটি সমকোণ। সূক্ষ্মকোণ কি? সূক্ষ্মকোণ হচ্ছে, একটু বোঝা লাগবে, সমকোণ থেকে ছোট। এই যে সমকোণ আছে না 90 ডিগ্রি, এর থেকে ছোট যে কোনোটা এরকম হতে পারে, এরকম হতে পারে, এরকম হতে পারে, এরকম হতে পারে। অর্থাৎ আমি একটু দেখাচ্ছি, এটা হচ্ছে আমাদের একটা সরলরেখা, আর এখান থেকে যে কোনোটা, এটা হতে পারে, এটা হতে পারে, এটা হতে পারে, এই সবগুলো হচ্ছে সূক্ষ্মকোণ। অর্থাৎ লেস দেন 90 ডিগ্রি। এগুলো যদি 90 ডিগ্রি থেকে ছোট হয় তাহলে 90 ডিগ্রি থেকে ছোট হলে এটাকে বলা হবে সূক্ষ্মকোণ। তাহলে সূক্ষ্মকোণ হওয়ার শর্ত হচ্ছে এগুলো 90 ডিগ্রি থেকে ছোট হবে। হতে পারে সেটা এরকম হতে পারে যে 90 ডিগ্রি থেকে ছোট, দেখা গেল যে এখানে আমাদের 85 ডিগ্রি হতে পারে, অথবা আমাদের হতে পারে 60 ডিগ্রি হতে পারে। এই সবগুলো হচ্ছে সূক্ষ্মকোণ। সহজ কথা হচ্ছে 90 ডিগ্রি থেকে ছোট যতগুলো কোণ আছে সবগুলোই হচ্ছে সূক্ষ্মকোণ। এবার স্থূলকোণ। স্থূলকোণ হচ্ছে, আমরা ওই 90 ডিগ্রিকেই বেস ধরবো। এই যে একটা কোণ আঁকলাম, দেখা যাচ্ছে এটাকে আমরা 90 ডিগ্রি ধরলাম। এই 90 ডিগ্রি থেকে, এবং এটা হচ্ছে এই যে সোজা, এটা হচ্ছে 80 ডিগ্রি। বুঝতে হবে এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, আর এটা হচ্ছে 180। এই 90 180-র মধ্যে যতগুলো কোণ আছে, যতগুলো কোণ আসুক না কেন, 90 এবং 180-র মাঝে, আবার বলছি 90 থেকে বড়, এখান থেকে বড়, এবং 180 থেকে ছোট, 90 থেকে বড়, 180 থেকে ছোট যতগুলো কোণ আছে সবগুলো কোণকে স্থূলকোণ বলা হয়। তাহলে স্থূলকোণের মান হচ্ছে যে কোণগুলো 90 ডিগ্রি থেকে বড় কিন্তু 180 ডিগ্রি থেকে ছোট, সকল কোণকেই বলা হয় স্থূলকোণ। যদি আমাকে কেউ বলে যে 160 ডিগ্রি কোণ, এই কোণটা কি? এই কোণটা অবশ্যই হচ্ছে স্থূলকোণ। এই কোণটা অবশ্যই স্থূলকোণ। বোঝা গেছে বিষয়টা? ওকে। তাহলে এবার আমরা আসবো সরল কোণ। সরল কোণ হচ্ছে এই যে সরল রেখা বরাবর, সরল রেখা বরাবর, অর্থাৎ যার মান হচ্ছে 180 ডিগ্রি, 180 ডিগ্রি ইকুয়াল টু 180 ডিগ্রি। অর্থাৎ এই কোণের মান যদি 180 ডিগ্রি হয় তখন তাকে বলা হবে সরল কোণ। 180 থেকে ছোটও হবে না, 180 থেকে বড়ও হবে না, জাস্ট 180 ডিগ্রি, তখন তাকে বলা হবে সরল কোণ। এরপর আমরা যাচ্ছি প্রবৃদ্ধ কোণ। প্রবৃদ্ধ কোণ কি? প্রবৃদ্ধ কোণ হচ্ছে, আমরা আবার এটা এঁকে ফেললাম 180 ডিগ্রি। এই 180 ডিগ্রি থেকে, মানে এই 180 ডিগ্রি, এটা হচ্ছে 180 ডিগ্রি, আর এখান থেকে যদি ঘুরতে থাকে জাস্ট এই 360 ডিগ্রির পূর্ব পর্যন্ত, তার মানে হচ্ছে 180 থেকে বড়, এখানে আমরা বিন্দু যদি বলি 180 থেকে বড় যে কোনোটা হতে পারে, 180 থেকে বড় কিন্তু 360 থেকে ছোট, 180 থেকে বড় 360 থেকে ছোট। তাহলে এটাকে আমরা বলতে পারি এই কোণের মান যদি x হয়, x ডিগ্রি হয়, তাহলে সেটা কি হবে? সেটা হচ্ছে 180 থেকে বড় হবে। এই যে 180 থেকে বড় কিন্তু 360 থেকে ছোট, তার মানে হচ্ছে
যদি কোনো কোণের মান 180 থেকে বড় হয় কিন্তু 360 থেকে ছোট হয় তখন তাকে বলা হয় প্রবৃদ্ধ কোণ।